তো ড্রামার একদম শুরুতে আরিন নামে এই মেয়েটি আমাদের জানায় জীবনে এমন কিছু জিনিস আছে যা কখনো দেখতে নেই। আমি জন্ম থেকেই এই লাল রঙের রেখাগুলো দেখতে পাই। জন্ম থেকে আমি বোঝার চেষ্টা করছি এই লাইনগুলো আসলে কি। এটা কি শুধু আমি একাই দেখি নাকি অন্য কেউ দেখে? বয়স বাড়ার সাথে আমি বুঝলাম যখন একটা মানুষের মাথার উপর একটা লাইন থাকে এর মানে হচ্ছে সে একজন মানুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে। যখন একটা মানুষের মাথার উপর অনেকগুলো লাইন থাকে এর মানে হচ্ছে সে একাধিক মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেটা হোক প্রেম অথবা অন্য কিছু। ছোটবেলায় আমি দেখেছি আমার বাবা 4-5 জন মহিলার সাথে সম্পর্ক করেছেন, যদিও তখন আমি কিছুই বুঝতাম না। আমি শুধু আমার ডায়েরির মাঝে এইসব লাল রেখাগুলো এঁকে আমার ভাব প্রকাশ করতাম। আমার মা যখন এসব জানতে পারেন যে আমার বাবা অন্য মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, তিনি তাকে হত্যা করে পালিয়ে যান। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এই অভিশাপের দুনিয়াতে আর কখনো বেঁচে থাকবো না। কিন্তু অনেকভাবে মরার পদ্ধতি বেছে নিলেও একসময় আমি বুঝতে পারলাম আমি কখনো মরবো না। বইয়ের ভাষায় যাকে অমর বলা হয়। আমি আরো সিদ্ধান্ত নিলাম আমি বাঁচবো। কারা এই লাইনগুলো বানিয়েছে এটা কি শুধু আমি একাই দেখতে পাই নাকি অন্য কেউ দেখে, এই সব কিছু বের করব। যাই হোক, গল্পটা এখন আমি বলবো। আরিনের বাসার সামনে তখন পাশের ফ্ল্যাটের এক মেয়ে আসে যার নাম হচ্ছে হায়ুন। সে এসেছিল কিছু খাবার নিয়ে। সে আরিনের বাসায় কলিং বেল বাজালে আরিন দরজা খুলে না। তাই নিজে নিজেই বলতে থাকে, আমি কিছুদিন আগে আপনাদের বাসার সামনের বিল্ডিংটায় উঠেছি, তাই ভাবলাম সবাইকে রাইস কেক বিলি করে খাওয়াই। যদিও আজকাল কেউ রাইস কেক খায় না, তাই আপনার জন্য ফল এনেছি, আপনি ফল পছন্দ করেন। কিন্তু আরিন দরজা খুলে না। সে দেখেছে হায়ুনের মাথার উপর 5 থেকে 6টার উপর রেখা। আর এমনকি আরিনও বাসা থেকে তেমন একটা বের হয় না। তার কিছু দরকার হলে সে ডেলিভারি ম্যান দিয়ে আনায়। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন তার দরজার পাশে অনেকগুলো পার্সেল রাখা। যাই হোক, আরিন তারপর দেখতে পায় সানা নামে এক প্রতিবেশী সে স্কুলে যাচ্ছিল, কিন্তু তার চাচা গাড়ি থেকে বলেন তুমি আমার কারে উঠে পড়ো, তাহলে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। কিন্তু সানা তার চাচাকে বলে আমি বলেছি গাড়িতে উঠবো না মানে উঠবো না। তার চাচা চলে যান। আর আমরা জানতে পারি তার চাচার নাম হচ্ছে হান। সে ওয়াংসাং থানার একজন পুলিশ অফিসার। তারপর আমরা দেখি ওয়াংসাং স্কুলে সানাকে। সানা হচ্ছে একটু কম সাহসী মেয়ে, তাই স্কুলের প্রায় সবাই তাকে মারতে মারতে বলছিল বেটি এক কাটি উপর উঠবি না, তোর কি এখন ব্যথা লাগছে? আর ঠিক তখনই সেখানে নামকিউ নামে একজন খারাপ স্টুডেন্ট আসে। সে এসে সানাকে 5 হাত দূরে ফেলে দেয় আর বলে তোকে বলেছিলাম আজ তুই আমাকে 8,000 টাকা দিবি, কিন্তু তুই তো 1 পয়সাও আনলি না। পরে আরো 2 জন স্টুডেন্ট সানাকে শক্ত করে ধরলে নামকিউ বলে শুনেছে তোর চাচা নাকি পুলিশ অফিসার, এজন্য কি তোর এত সাহস? কল আর মেসেজ দিলে তুই তো রিপ্লাই দেস না। নামকিউ তাকে এভাবে ধরে রাখে আর বলে যদি এই বিষয়ে কারো কাছে রিপোর্ট করিস তাহলে কালকে তোকে এখান থেকে ফেলে দিব। পরের দৃশ্যে আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাই। সেখানে সানার চাচা হান এসেছে শুধুমাত্র একটা মার্ডার কেসে রিপোর্ট করতে। তার সহকারী ডংজিন তাকে জানায় যে মহিলাটি মারা গিয়েছে তার বয়স হচ্ছে 30। পাশের একটা হোটেলের ম্যানেজার ছিলেন তিনি। ভাই বোন কেউ নেই উনার, শুধু বাবা মা আছেন, কিন্তু তারা গ্রামে থাকেন। হান ফিসফিস করে বলে কোনো আঘাতের চিহ্ন নেই, ধস্তাধস্তি নেই, মনে হচ্ছে কোনো নাটকের মঞ্চ। কাজটা করলো কে? সেখানে তখন মানবক নামে এই পুলিশ অফিসার এসে হানকে বলে স্যার, আমি নিচতলার এক ভাড়াটিয়ার কাছ থেকে জানতে পেরেছি গতকাল নাকি এই ফ্ল্যাটে একজন ডেলিভারি ম্যান এসেছে, হয়তো খুনে ডেলিভারি ম্যান সেজে এসেছিল। রাতে ডংজিন সিসি ক্যামেরার দিকে তাকিয়ে হানকে বলছিল স্যার, এটা খুবই আশ্চর্যের। ডেলিভারি ম্যান মহিলাটির কোনো টাকায় হাত দেয়নি, তাকে ধর্ষণও করেনি, ধস্তাধস্তি নেই। হতে পারে এটা কোনো র্যান্ডম সাইকোপ্যাথের কাজ। কিন্তু হান বলে র্যান্ডম সাইকোপ্যাথ বলতে কিছুই নেই। এবার বলো মহিলাটি আগে প্রেম করতো কিনা। ডংজিন বলে আমরা রিপোর্ট পেয়েছি তার 1 বছর আগে এক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তারা অনেক আগে ব্রেকআপ করে নিয়েছে। তারপর আমরা আরিনকে দেখতে পাই সে ইঁদুরের মতো আস্তে আস্তে করে পাশের ফ্ল্যাটের দিয়ে হায়ুনের খাবারগুলো নিচ্ছিল। সে দেখতে পায় ওই খাবারের মাঝে অনেক ফল ছিল আর সেখানে একটা কাগজে লেখা অনেকটা তোমার জন্য অর্ডার করে আনিয়েছে এগুলো। আরিন তারপর টিভিতে দেখে এক নিউজ রিপোর্টার বলছে আজ ওয়াংসাং এর উত্তর দিকে একটা অ্যাপার্টমেন্টে খুনের ঘটনা ঘটেছে। ওয়াংসাং এ এটা নিয়ে মোট 3টা খুন। তবে পুলিশ নিশ্চিত করেছে ক্লু হিসেবে তারা শুধু এতটুকুই জানে যে মহিলাটির বাসায় শুধু হেমলেট পরে কেউ একজন ঢুকেছিল। আরিন তখন দেখতে পায় ওই ডেলিভারি ম্যানের রেখা মাত্র একটা। সে বলে 5-6টা রেখা সবারই থাকে, 5-6টা প্রেম, 5-6টা সম্পর্ক যে কেউই করতে পারে। কিন্তু এই সময় একটা রেখা বা এক সম্পর্কে আটকে থাকা মানুষ আমি খুব কমই দেখেছি। আর তারা অনেকটা আমার মায়ের মতো হয়ে থাকে। যখন জানতে পারে তাদের বিশেষ মানুষ তাদেরকে ঠকিয়েছে তখন তারা খুনের পথ অবলম্বন করে। আরিন তারপর দেখতে পায় ওই ডেলিভারি ম্যান তার বাসার ঠিক সামনের বাসায় এসেছে। আরিন ভয় পেয়ে পুলিশকে কল করতে যাবে, কিন্তু তার ফোনে তখন চার্জ ছিল না। সে চার্জে লাগিয়ে দেখে ওই ডেলিভারি ম্যান এসেছে হায়ুনের বাসায়। হায়ুনের রেখা তখন অনেকগুলো ছিল, কিন্তু ডেলিভারি ম্যানের রেখা মাত্র 1 থেকে 2টা। আরিনের বুঝতে দেরি হয় না এই ডেলিভারি ম্যানের নেক্সট টার্গেট এই হায়ুনি, অর্থাৎ হায়ুনও তাকে ধোকা দিয়েছে। সে তাড়াতাড়ি পুলিশকে কল করে বলে হেমলেট পরা লোকটা আমার বাসার সামনের বিল্ডিং এ এসেছে।
তবে আপাতত এতটুকু নিশ্চিত থাকেন যে হেলমেট পরা লোকটা আজকে হায়ুনকে খুন করেনি। তার পরের দৃশ্যে আমরা ওয়াংসাং স্কুলে নামকিউকে দেখতে পাই। সে সানার চেয়ারের দিকে তাকিয়ে বলছিল আজ পুলিশের বাতিজির দিকে আসলো না। পরে নামকিউ সানার স্টোরেজ বাক্স চেক করে দেখে এখানে কিছু কাপড় চোপড় রাখা। তারা আরও দেখে সেখানের ভেতরে একটা লাভ লেটারও রাখা, কিন্তু ওখানে কি লেখা ছিল সেটা আমাদের দেখানো হয় না, হয়তো পরে দেখানো হবে। তবে নামকিউ এটা দেখে খুব বিকৃতভাবে হাসছিল। আজ অফিসার হান খুব তাড়াতাড়ি বাসায় ফিরেন। তার কাছে যখন সানা আসে তিনি বলেন আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আজ কি স্কুলে যাওনি? সানা জানায় চাচা আমাকে কিছু টাকা দিতে পারবে? হান তার ভাতিজিকে 8,000 টাকা দেয় আর বলে আপাতত এটা নে, কাল আরো দিব। সানা বলে তুমি আমাকে কত টাকা দিতে পারবে? হান উঠে এসে দেখে সানার মুখে আঘাতের চিহ্ন, এমনকি হাতেও। কিন্তু সানা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। হানও আস্তে আস্তে করে তখন বারান্দায় আসে। সে দেখতে পায় সামনের বাসার ওই নিরিবিলি মেয়ে আরিনের জানালার কিছু অংশ খোলা ছিল। হান জীবনেও এই মেয়েকে এসব কার্টুনের পর্দা সরাতে দেখেনি। হানের ফোনে তখন সহকারী ডংচেনের কল আসে। সে বলে স্যার গতকাল আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, কেউ বলেছিল তার বাসার সামনে হেলমেট পরা সন্দেহজনক কাউকে দেখেছে। হান জিজ্ঞেস করে ঠিকানাটা পাঠাও। ডংজিন বলে ওয়াংসাং এলাকা, বিল্ডিং নাম্বার বি। তারপর ডংজিন বলে স্যার আপনি তো ওই এলাকায় থাকেন তাই না? হান তারপর আরিনের বিল্ডিং এ আসে, কিন্তু আরিন দেখতে পায় হানের মাথার উপর এস লাইনের বন্যা বয়ে গেছে। আরিন আমাদের বলে এই প্রথম আমি কারো মাথার উপর এত লাইন দেখতে পেলাম, নিশ্চিত এটা কোনো বদমাশ হবে। সেখানে তখন এক প্রতিবেশী আসে যার নাম হচ্ছে জুংমিন। সে হানকে জানায় এই পুরো কমপ্লেক্সে এই মেয়েটি ঘর কোনো নামে পরিচিত, সে কখনো বের হয় না। দেখেন না এখানে কত পার্সেল রাখা, এটা বলে জুংমিন চলে যায়। তারপর এক প্রকার অনিচ্ছা সত্ত্বে আরিন হানকে জানায় আমি গতকাল ভুল করে ফোন দিয়েছিলাম, আমার মনে হয়েছিল মেয়েটা শুধু বিপদে আছে, জাস্ট এতটুকুই। এটা বলে আরিন দরজা মুখের উপর বন্ধ করে দেয়। হান ফিসফিস করে বলে আজকাল বাচ্চাগুলোর ভাব দেখো। পরে আমরা হানের ভাতিজি সানাকে দেখতে পাই। তাকে নামকিউ মেসেজ দিয়েছে বেটি কাল স্কুলে আসিস আর টাকা নিয়ে আসিস। 씨발년. সানা দেখতে পায় এক মহিলা একটা এটিএম বুথ থেকে নেমেছে। সানা মহিলাটিকে ফলো করে, তাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে, না হলে নামকেও তাকে রক্ষা করবে না। যাই হোক মহিলাটি তখন একটা গলিতে ঢুকে পড়ে, সাথে সানাও তার সাথে ঢুকে যায়। সেখানে সে মহিলাটির ব্যাগে হাত দিলে সাথে সাথে কিছু মানুষ এসে পরিবেশটাকে কোলাহল করে তোলে। দেখা যায় সাথে সাথে মহিলাটি কোথাও চলে যায়। সানা সেখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছিল যে আমি এখন টাকা জোগাড় করব কিভাবে। পরে দৃশ্যে ডংজিন হানকে জানায় স্যার ওয়াংসাং এর উত্তর পাড়ে যে মহিলাটি খুন হলো তার এক্স বয়ফ্রেন্ডের নাম জেনেছি, তার নাম হচ্ছে জুংমিন। উনি একটা বেসরকারি স্কুল চালান। সে আপনার বাসার সামনেই নাম্বার বিয়ে থাকে। ব্যাপারটা কাকতালীয় না? হান বলে তুমি শিওর? তার ফটো দেখাও তো। ফটো দেখলে হান একটু চিন্তিত হয়ে যায়। এই লোকটাই আজকে আরিনের বাসার সামনে তাকে বলেছিল আরিন যে এই কমপ্লেক্সের ঘর কোনো নামে পরিচিত, অর্থাৎ সে জুংমিন নামের লোকটা। হানের ফোনে তখন একটা গুরুত্বপূর্ণ কল আসে। সে হাসপাতালে চলে যায়। নার্স তাকে বলে আপনার বাবা হুট করে ছাদে ঘোরাঘুরি করছেন, অবস্থাটা বিপজ্জনক মনে হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। হান এসে দেখে আসলেই তার বাবা ছাদের পাশে ঘোরাঘুরি করছেন। সে শুধু ফিসফিস করে বলে কাজটা করলে ভালো হতো বাবা, হয়তো তার বাবার প্রতি কোনো অভিমান আছে। যাই হোক সে সকল গল্প আমরা পরে জানবো। তো সেখানে আরো লোকজন এসে হানের বাবাকে ধরে ধরে নিয়ে যায়। অন্যদিকে ডংজিন আসে অ্যাপার্টমেন্ট বিয়ে। সে শুধু জুংমিনের সাথে দেখা করতে এসেছে। সে অনেকক্ষণ জুংমিনের দরজায় কলিং বেল বাজালেও সে দরজা খুলে না। ডংজিন ভেতরে ঢুকে দেখে সবকটা রুম স্বাভাবিক হলেও এই রুমটা একটু অস্বাভাবিক লাগছে আর কিছুটা অদ্ভুত। তাই সে ব্যাপারটা জানাতে হানকে কল করে। সে কথা বলার আগেই জুংমিন ডংজিনকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। হান বুঝতে পারছে না হচ্ছেটা কি, তাই সে আবারও ডংজিনকে কল করে, কিন্তু ডংজিন কলটা রিসিভ করে না। আর আমরা দেখতে পাই এই জুংমিনই সে ডেলিভারি ম্যান। সে ফিসফিস করে বলে আর মাত্র একটা বাকি, অর্থাৎ সে হায়নকে শেষ করতে চাচ্ছে। সে হায়নের বাসার দিকে গেলে আরিন সব দেখতে পাচ্ছিল। আরিন চাকু আর চশমা নিয়ে বের হয় হায়নকে বাঁচাতে। জুংমিনকে দেখে হায়ন একটু অবাক হয়, কারণ তার চাহনি মোটেই ঠিক ছিল না, এমনকি তার আচরণও। আর আমরা জানতে পারি এসব রেখা শুধু আরিন নয়, জুংমিনও দেখতে পায় তার চশমা দিয়ে। সে দেখে হায়নের রেখা প্রায় 10টার মতো, অর্থাৎ সে 10 জন মানুষের সাথে সম্পর্ক গড়েছে। সে হায়নকে মারতে মারতে বলে আমি বিশ্বাসঘাতকদের একদমই পছন্দ করি না। সেখানে তখন আরিন এসে বলে থেমে যাও। জুংমিন হেসে বলে তুমি সেই নিচতলার ঘর কোনো মেয়েটা না, এই ছুরি দিয়ে আমাকে কি মারবে? মনে তো হয় না তোমার সাহস আছে। আর ওখানে জুংমিন আরিনের হাত থেকে চাকু নিয়ে আরিনকে মেরে ফেলে। হায়ন ধাক্কা দিয়ে জুংমিনের চশমা ফেলে দেয় আর আরিনের দিকে দৌড়ে যায়। হায়ন বলতে থাকে আরিন তুমি ঠিক আছো? কিন্তু জুংমিন তাকে খুব বাজেভাবে মারছিল। আর আমরা হয়তো ড্রামার একদম শুরুতে বলেছি আরিন অনেকবার মরতে চেয়েছে, কিন্তু সে মরেনি, কারণ সে অমর। তাই সে তৎক্ষণাৎ জেগে ওঠে। ওদিকে অফিসার হান এসেছিল আরিনের বাসায়, কিন্তু সে আরিনের চার্ট বুট দেখে অনেক অবাক হয়। হঠাৎ চিৎকার শুনে সে তাকিয়ে দেখে জুংমিন হায়নকে মারছিল। আরিন তখন চাকু নিয়ে জুংমিনের দিকে যায়, আর জুংমিনও তখন হায়নকে গলা টিপে মারার চেষ্টা করছিল।
এই বিশৃঙ্খলা হান গুলির মাধ্যমে থামিয়ে দেয়। জুংমিন তখন মরার মুহূর্তে ছিল। সে দেখতে পায় হায়নের সাথে যে তার এসলাইন ছিল সেটা মুছে যাচ্ছে। হায়নকে তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় আর হানও আরিনের চশমাটা ফিরিয়ে দেয়। আরিন ভাবছিল এই লোকটাও কি আমার মতো এসলাইন দেখতে পায়, বাট এটা কিভাবে সম্ভব। সেখানে তখন সানা আসে। হান বলে, তোমাকে এত কল করেছিলাম, রিসিভ করনি কেন? কিন্তু সানা আরিনকে দেখে একটু অবাক হয়। সে আরিনকে বলে, এই মাঝরাতে সানগ্লাস পরে আছো কেন? রাতের বেলা সানা বই পড়ছিল। সেখানে তখন হান আসলে সানা বলে, টাকা না দিলে ভেতরে আসবে না। হান জানায়, আমি কি তোর এটিএম ভূত নাকি যে চাপ দিলে টাকা বেরিয়ে আসবে? আচ্ছা এটা বল, আরিনকে কিভাবে চিনিস? সানা জানায়, ছোটবেলায় আমরা একসাথে পড়েছি। ও ছোট থাকতে ওর মা ওর বাবাকে খুন করে পালিয়ে যায়। তারপর সকাল হলে আমরা একটা কাকের ডাক শুনতে পাই। আরিন তারপর আমাদের বলে, এই প্রথম মনে হলো আমার এসলাইন দেখার ক্ষমতা হয়তো কারো জীবনও বাঁচাতে পারে। তো এখন ঠিক কি করা উচিত আমার? সে দেখতে পায় অচেনা এক নাম্বার থেকে তাকে মেসেজ করা হয়েছে, আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, আর এই মুহূর্তে তোমার সাথে আমি দেখা করতে চাই, আর্ক স্কুলে চলে এসো। আর এখানে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা আবারও একটা স্বাভাবিক দিন দেখতে পাই। আমরা দেখি আরিন তার কার্টুনের পর্দাগুলো তুলে ফেলছে। এতে সব রুদ এসে তার ঘরে ছড়িয়ে পড়ে। আর এখানে আরিন ভাবছিল তার আবারও সানার মতো স্কুলে যাওয়া উচিত, তাই সে স্কুলে যাওয়ার পর তার নাম পাল্টে ফেলে। এখন থেকে আমরা আরিনকে শিন নামেই ডাকবো। অন্যদিকে সানাও স্কুলে যাচ্ছিল, কিন্তু সে প্রচন্ড ভয়ে ছিল, কারণ সে নামকিউর জন্য আজকে কোনো টাকা আনেনি। স্কুলে ঢুকে দেখে বজ্জাত স্টুডেন্টগুলো ব্ল্যাকবোর্ডে সানার নামের পাশে লিখেছে, এই বেডি পৃথিবীর সব থেকে পাগলাটে। সানা চেয়ারে এসে দেখে স্টোরেজ রুম থেকে তার ব্যাগগুলো কে যেন বাহিরে এনে রেখেছে। সেই সময় নামকিউ বলে, সবাই শুনে রাখো, সানা জীবনকে ভালোবাসে। সে তার চিঠিতে কি লিখেছে সবাই কি শুনবে? নামকিউ বলে, সে চিঠিতে লিখেছে, প্রিয় জীবন, যদিও আমি তোমাকে চিনি না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। সানা এসব সহ্য করতে না পেরে নামকিউর উপর ঝাঁপিয়ে পড়ে। নামকিউ এতে অনেক রাগ করে সানাকে মারতে থাকে আর বলে, তোর সাহস হয় কিভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ার? সেই সময় সেখানে ক্লাস টিচার মিস লি আসেন। তিনি প্রথমে শান্তভাবে বলেন, বাচ্চারা সবাই নিজেদের আসনে ফিরে যাও, কিন্তু নামকিউ তবুও সানাকে মেরে যাচ্ছিল। তাই একসময় মিস লি একদম নামকিউর চুলের মুঠি ধরে তাকে সরিয়ে ফেলেন। তারপর তিনি ওই চিঠিটাও ছিঁড়ে ফেলেন যেটা সানা তার ভালোবাসার মানুষের জন্য লিখেছিল। মিস লি দেখতে পান সানা মাটিতে বসে কাঁদছে, তাই তিনি সানাকে ডেকে নেন আর ভালো করে বুঝান, তারা যদি তোমাকে উত্ত্যক্ত করে আর তুমিও যদি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ো, তাহলে এটা করলে তুমি ন্যায় বিচার পাবে না, এমনকি শিক্ষকরাও তোমাকে পছন্দ করবে না। সানা শুধু বলে, আমি ওকে মেরে ফেলবো। হয়তো কথাটা মিসলি ভালোভাবে শুনতে পাননি। সানা তারপর জানায়, আমি এখন বাড়ি যেতে চাই। সে ব্যাগ নিয়ে যাওয়ার সময় স্টোরেজ বাক্সে দেখে একটা চশমা রাখা, আর এই চশমাটা হচ্ছে সেই জুংমিনের। প্রশ্ন হচ্ছে, সে তো মারা গেল, ধরা যাক চশমাটা হানের কাছে ছিল, কিন্তু কিভাবে এখানে এলো সেটা আমরা পরে জানবো। পরের দৃশ্যে আমরা হানকে থানায় বসে থাকতে দেখি। তার সামনে ডংজিন এসে বলে, ভাই তুমি আমাকে কিভাবে ওই দিন একা একা এই সাইকোটার বাড়িতে পাঠালে? হান বলে, একটা সমস্যা আমি পড়ে গিয়েছিলাম, আমার বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাই তোমার সাথে যেতে পারিনি। তারপর হান বলে, আচ্ছা জুংমিন কেন এই 3 মহিলাটিকে মারলো? তারা ওর আত্মীয় না। ডংজিন জানায়, হয়তো ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে। শুনেছি কারো ব্রেকআপ হলে নাকি অবর্ণনীয় হীনমন্যতায় ভুগে। ডংজিন আরো জানায়, আমি জানতে পেরেছি সে ছোটবেলায় মেয়েদের সাথে জোর করে ডেটিং করত, এজন্য সে স্কুল থেকেও বহিষ্কৃত হয়েছিল। পরে গিয়ে একটা কোচিং সেন্টারে ম্যাথ টিউটর হিসাবে নিয়োগ হয়। হান তারপর জুংমিনের বাসায় চেক করতে আসে, যদি আরো কিছু জানা যায়। সে দেখতে পায় একটা 4টি এসলাইনের মতো অসংখ্য রেখা। হান ভাবে, এরকম রেখা তো সে আরিনের ঘরেও দেখেছে। ওদিকে সানা সে চশমা লাগিয়ে দেখে তার মাথায়ও একটা রেখা, যেটা সে ধরতে পারছিল না। তোমাদের বুঝিয়ে বলছি, সে শুধু একজনকেই ভালোবাসে। ওই চিঠিতে নিশ্চয় নামকিউ সেই ছেলেটার নাম বলেছে। ছেলেটার নাম হচ্ছে জিওন। যাই হোক, সানা যখন তার চাচার সামনে যায়, তার চাচার মাথার উপর এই বন্যা দেখে সে চিৎকার করে উঠে। তারপর সে বাসা থেকে বেরিয়ে যায় কিছু একটা চেক করতে। হান জানায়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? দেখা যায় সানা চলাফেরা আরিনও দেখতে পাচ্ছিল। তারপর সে চশমাটা পরে একদম টাউনের ওদিকে চলে আসে, আর ওখানে এসব দেখে সে একদমই অবাক হয়ে যায়। পরের দিন সে যখন স্কুলে যাচ্ছিল, তার চাচা তাকে বলেন, সানা আমার গাড়িতে উঠে যাও, তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। সানা তার চাচার মাথার দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি। এটা বলে সে চলে যায়। হান শুধু বোকার মতো বসে বসে ভাবে, এখানে ছি বলার কি আছে। সানা স্কুলে আসার পর একটু অবাক হয়ে ছাত্রদের দেখছিল আর কার সাথে কার পীড়িত এসব খেয়াল করছিল। কিন্তু সে একটু অবাক হয় যখন দেখে মিস লিয়ের মাথার উপর একটা রেখাও নেই, আর ফিসফিস করে বলে, মিস লি কি এতই নিষ্পাপ যে ওনার সাথে কারোরই ভাব নেই? এটা ভেবে সে একটু মজা পায়। তারপর সে তাকিয়ে নামকিউদের দলদের দেখছিল আর মনে মনে বলে, একজন মানুষ কতটার সাথে প্রেম করতে পারে। এখানে নামকিউয়ের সুতা ধরে ধরে সানা গিয়ে দেখতে পায় সে আসলে তাদের ক্লাস টিচারকে ভালোবাসে।
আবার ক্লাস টিচারের মাথায়ও অনেক সুতো, এর মানে তিনি মানুষ হিসাবেও কম ভালো নন। পরের দিন সে সানাদের ক্লাসে মিস লি বলেন, আজ তোমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, তার নাম হচ্ছে শিন, অর্থাৎ এটা আরিনি। কিন্তু শিন কোনো কথা বলে না, সে চুপচাপ গিয়ে তার আসনে বসে পড়ে। মিস লি তাদের জানান, ঠিক আছে তোমরা তাহলে পঞ্চম পিরিয়ডের প্রস্তুতি নাও, আমি চলে গেলাম। নামকিউ তারপর শিনকে বলে, তুমি কথা বলছো না কেন, মুখে কি তোমার চুইংগাম আছে? তবুও শিন কিছু বলে না। পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই, সে জুংমিনের কোচিং সেন্টারের একটা বিজ্ঞাপন পড়ছিল। সেখানে জুংমিনের চোখে চশমার দিকে তাকিয়ে বলে, এই চশমাটা তাহলে গেল কোথায়? হান তারপর এভিডেন্স রুমও চেক করে, কিন্তু কোথাও চশমাটা পায় না। একসময় সে সানাদের স্কুলে চলে আসে। সে প্রথমে আসে স্টাফ রুমে, সেখানে দেখা হয় মিস লি এর সাথে। হান বলে, আমি ওয়াংসাং থানা থেকে এসেছি। লি অবাক হয়ে বলে, আপনি কি সানার বাবা? কিন্তু লি জানায়, না আমি ওর চাচা হই। লি পরে জবাব দেন, তাই তো বলি আপনি এত তরুণ, ওর বাবা হবেন কিভাবে? লি তারপর বলেন, আজকাল সানার শরীর মনে হচ্ছে ভালো যাচ্ছে না। হান জানায়, আমি ইদানিং ব্যস্ত থাকায় তাই ওর যত্ন নিতে পারছি না, এর জন্য দুঃখিত। কিন্তু লি ইতস্তত হয়ে বলেন, না এটা বলবেন না। হান বলে, আমি একটা সিরিয়াল কিলার মামলা নিয়ে তদন্ত করছি। আচ্ছা আপনি কি মিস্টার জুংমিনকে চিনেন? উনি নাকি এই স্কুলে 2 বছর আগে পড়াতেন, উনি আসলে মারা গেছেন। লি বলে, উনি কি মারা গেছেন? আমি বিশ্বাস করতে পারছি না। হান জানায়, মারা গেছেন কিন্তু ভুক্তভোগী হিসেবে না, বরং অপরাধী হয়ে মারা গেছেন। হান তারপর জিজ্ঞেস করে, আমার প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে পারে? তারপরও বলছি, আচ্ছা মিস্টার জুংমিন কি প্রথম দিকে চশমা পরতেন? লি জানায়, না আমি কখনো ওনাকে চশমা পরতে দেখিনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নামকিউ থাবা দিয়ে সানাকে ফেলে দেয়, সাথে তার চশমাটাও পড়ে যায়। সে আবারও চশমাটা আস্তে করে তার চোখে লাগিয়ে নেয়। নামকিউ তাকে মারতে গেলে সানা তার হাত ধরে ফেলে। নামকিউ জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার আবার হলো কি? তুমি কি খাবারে ভুল কিছু গিলেছো? সানা সহজ ভাষায় বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। এটা শুনে নামকিউ সানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে নতুন ছাত্রী শিন এসে বলে, অনেক হয়েছে, থেমে যাও। আর এখানে নামকিউ আর শিনের মাঝে অনেক দস্তাদস্তি হলে শিন অনেকটা এই অবস্থা ছিল। নামকিউ তার সহপাঠীদের জানায়, দয়া করে আমার হাত ধরে ফেলো, আমার হাত ছুটে যাচ্ছে। কিন্তু একসময় শিন উঠে আসে। নামকিউ শুধু পাগল কুত্তা বলে সেখান থেকে কেটে পড়ে। এখানে শিন ইচ্ছা করেই এমনভাবে ঝুলেছে। তার সাহসী অভিব্যক্তি হলো, হয়তো স্কুলের নির্যাতন বন্ধ করবে, নয়তো এভাবে দুজন মরবো। সেখানে সানা তারপর শিনকে বলে, তুমি আমার কাজে এসে ঝামেলা হয়ে দাঁড়াচ্ছ কেন? দয়া করে নিজের কাজে মনোযোগ দাও। যাই হোক, হান তারপর মিস লিকে বলে, আমি যাই তাহলে। লি জানান, আপনি কি সানার সাথে দেখা করবেন না? তাদের কয়েক মিনিট পর ছুটি হবে। কিন্তু এই মুহূর্তে হান সানার সাথে দেখা করতে চাচ্ছিল না। সে লিকে দেখিয়ে দেয়, আপনার একটা বোতাম খোলা, এটা ঠিক করে ফেলুন। লি নিজেকে মানিয়ে হানকে ধন্যবাদ জানায়। যাই হোক, হান তারপর বেরিয়ে আসে। সে চলে যেতে লাগলে দূর থেকে সানা হানকে ফিসফিস করে গালি দেয়, এই পাগলটা এখানে কি করতে এসেছে? হান তারপর একটা বারে আসে। সেখানে বারটেন্ডারকে বলে, আমি ওয়াংসাং থানা থেকে এসেছি, আমার কিছু প্রশ্ন ছিল। এটা বলে সে জুংমিনের ছবি দেখিয়ে বলে, উনি আপনাদের এখানে নিয়মিত আসতেন, আপনি নিশ্চয়ই উনাকে চিনেন। বারটেন্ডার জুংমিনের ব্যাপারে জানায়, উনি এখানে আসেন কিন্তু সবসময় চুপচাপ থাকতেন, আবার খেয়ে দিয়ে চলে যেতেন। তবে মাঝে মধ্যে বিড়বিড় করে মানুষদের দিকে তাকিয়ে কি যেন গণনা করতেন। এই যেমন ধরেন 1, 2, 3, কখনো 25, 26, 27। অর্থাৎ এখানে সহজভাবে বললে জুংমিন সেই স্লাইনগুলো গণনা করত। হান তারপর বারটেন্ডারকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ওদিকে স্কুল শেষ করে সানা নামকিউকে ফলো করছিল। একসময় সানা দেখতে পায় নামকিউ তাদের ক্লাস টিচারের সাথে ডেটিং করতে এসেছে। এসব কিছু সানা ফটো তুলে রাখে। আর আমরা ওই ক্লাস টিচারের নাম জানতে পারি, তার নাম হচ্ছে জিন। নামকিউ জিজ্ঞেস করে, যখন আপনি আমাদের পড়ান তখন কিভাবে আমাকে না চেনার ভান ধরে আমার পাশ কাটিয়ে চলে যান? এটা খুবই মজার ফিলিংস। তারপর তারা দুজন একটা হোটেলে ঢুকে যায়। তখন সানা দুজনের এমন ফটো দেখে মনে মনে ভাবছিল, এবার হবে আসল খেলা। সে ছবিটা নামকিউ ইনস্টাগ্রামে পাঠিয়ে দেয়। নামকিউ এটা দেখে সানাকে গালি দেয়। সে তারপর সানাকে রিপ্লাই করে, তুমি হয়তো জানো আমি একজন নাবালক, কোরিয়ার আদালত আমাকে কিছুই করবে না। এটা দেখে সানা কিছুটা হতাশ হয়ে যায়। পরের দিন স্টাফ রুমে ক্লাস টিচাররা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে স্যাররা বলছিলেন, তোমরা কি জানো একটা নিউজ ভাইরাল হয়েছে, সিউলের এক স্কুলের ম্যাডাম ছাত্রকে নিয়ে নাকি উড়াল দিয়েছেন। পাশে বসে মিস লি টিচারকে বলেন, ওরে বাবা তোমরা কি জঘন্য কথাবার্তা বলছো। তারপর ওখানে প্রিন্সিপাল স্যার সব টিচারদের বলেন, এসবে আমাদের সতর্ক থাকা উচিত। ব্যাপারটা ক্লাস টিচার জিনের মাথায় ধাক্কার মতো লাগে, কারণ সবাই যদি